বহুল আলোচিত সাবেক ডিবি প্রধান হারুনকে গ্রেপ্তার করেছে র্যাব। তার বিরুদ্ধে গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র জনতার উপর গুলিবর্ষণ ও হত্যার ঘটনায় মামলা রয়েছে। আগাম তথ্যের ভিত্তিতে মহানগর পুলিশ এবং জেলা পুলিশ বিভিন্ন জায়গায় আমরা চেকপোস্ট স্থাপন করি এবং অ্যাকর্ডিংলি এই যৌথ অভিযানেই আজকে সে গাড়িতে করে পালাচ্ছিল বেড়িপাড়া মোড়ে তাকে প্রাইভেট কার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সম্প্রতি পুলিশের 2 কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের বিরুদ্ধে মামলা আছে, হত্যা মামলা। শেখ হাসিনার আমলে যেসব পুলিশ সদস্যরা জনগণের উপর নির্যাতন নিপীড়ন চালিয়েছে তাদের মধ্যে অন্যতম সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার। 40 বছর বিএনপি করে যিনি বিএনপির সাথে গাদ্দারি করেছিলেন 24 সালের নির্বাচনে, সেই গাদ্দার শাহজাহান ওমর গ্রেফতার। আমি জানি যে বিএনপির ঘরে এখন মিষ্টি বিতরণ হবে এবং বিএনপির মাঝে একটা আনন্দের জোয়ার বয়ে আসবে। এই শাহজাহান ওমর কিছুক্ষণ আগে গ্রেফতার হয়েছেন। তিনি কত বড় দুঃসাহস, কত বড় স্পর্ধা যে বাংলাদেশে জাতির সাথে বেঈমান করেছেন, আওয়ামী লীগের চক্রান্ত করতে মাঠে নেমেছেন। ভারতের জন্য শুধুই খারাপ খবর চতুর্দিক থেকে। বাংলাদেশের বিদ্যুৎ খাত বা জ্বালানি খাতকে জিম্মি করে রাখা তথা বাংলাদেশকে জিম্মি করে রাখা সেই আদানি গ্রুপ, সেই আদানিকে যুক্তরাষ্ট্রের অবশেষে ডিবি হারুন গ্রেপ্তার। আমি কথাটি কেন বলছি, কিভাবে ডিবি হারুন গ্রেপ্তার হয়েছে সেনাপ্রধান এবং সেনাবাহিনীর সাহায্য নিয়েই। আজকের এই ভিডিওতে বিস্তারিত এবং প্রমাণের মাধ্যমে সবকিছু দেখতে পারবেন। আশা রাখবো আজকের এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। শিরোনামে যে ভিডিওগুলো দেখেছি সেই ভিডিওগুলো আপনারা বিস্তারিতের মাধ্যমে একের পর এক দেখতে পারবেন। আপনারা আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে বুঝতে পারবেন। প্রিয় দর্শক বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো তার আগে ছোট্ট রিকোয়েস্ট, যারা এরকম ভিডিও পেতে পছন্দ করেন দ্রুত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ভিডিওতে একটি লাইক করে দিবেন। চলুন তাহলে বিস্তারিত ভিডিওগুলো মোবাইলের স্ক্রিন থেকে ধারাবাহিকভাবে একের পর এক দেখে আসি। শাহজাহান ওমর সাহেব দীর্ঘদিন পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে সম্পৃক্ত ছিলেন, বিএনপি থেকে মন্ত্রিত্ব পর্যন্ত পেয়েছিলেন, এমপি হয়েছিলেন। বাংলাদেশের একজন বিখ্যাত ব্যক্তি হিসাবে তার বিভিন্ন সময় কার্যক্রম আমরা দেখেছি। বিশেষ করে তিনি মুক্তিযুদ্ধের বিষয়ে যে অবদান রেখেছেন সেটাকে কেউ ছোট করে দেখতো না। কিন্তু 24-এর মুক্তিযুদ্ধের আগে এই শাহজাহান ওমর সাহেব তিনি জাতির সাথে বেইমানি করে যে কয়জন ব্যক্তি আওয়ামী লীগের সাথে আতাত করে এমপি হয়েছেন, বিএনপি থেকে 4 জন নেতা এখন পর্যন্ত বিভিন্নভাবে সুবিধাভোগী ব্যক্তিরা আওয়ামী লীগের সাথে আতাত করেছিলেন, তার মধ্যে অন্যতম এই শাহজাহান ওমর। এই শাহজাহান ওমর কিছুক্ষণ আগে গ্রেপ্তার হয়েছেন। তিনি কত বড় দুঃসাহস, কত বড় স্পর্ধা যে বাংলাদেশে জাতির সাথে বেইমান করেছেন, করার পরে পালিয়ে বেড়াচ্ছেন কিংবা বাসাবাড়িতে আরামে আছেন, ভালো কথা। কিন্তু কত বড় সাহস তিনি ঝালকাঠিতে নিজে আবার এখন গাড়ি হাঁকিয়ে তারপরে জাতির সাথে বেইমানি করা এই লোকটি এখন আবার আওয়ামী লীগের চক্রান্ত করতে মাঠে নেমেছেন। মানে আওয়ামী লীগকে পুনর্বহাল করতে গোপনে গোপনে যেই মানুষগুলো কাজ করছেন তার মধ্যে তিনি একটা। আপনাদেরকে প্রথমেই সতর্ক করে দিতে চাই, আওয়ামী লীগ একটি হাত নিয়েছে, একটি কাজ নিয়েছে, একটি উদ্যোগ নিয়েছে। সেটা হচ্ছে তাদের মধ্যে যারা একটু কম বিতর্কিত তথা আওয়ামী লীগের পুরো আমলটা আওয়ামী লীগের সাথে ছিল না, বিভিন্ন দল থেকে এসেছে, কেউ সেনাবাহিনীর সাথে সম্পৃক্ত, কেউ মেজর ছিল, কেউ বীরুত্তম ছিল, এরকম মানুষগুলোকে যে কোনো মূল্যে পুনর্বাসন করার জন্য আজকের তারা মাঠে নেমেছে। আমি সবসময় বলি, ব্যক্তিগত কোনো উদ্দেশ্য হাসিলের জন্য আদর্শ বিলিয়ে দিবেন, এটা কোনোভাবে হতে পারে না। আমরা শুনেছি যে ঝালকাঠিতে কিছু কিছু লোক, বিএনপি দলীয় অনেক নেতারা এই শাহজাহান ওমরকে পুনর্বাসন করার জন্য মাঠে গোপনে নেমেছিলেন, যারা চান যে যে কোনো মূল্যে শাহজাহান ওমর মাঠে আবার আসুক, কারণ আপনার ব্যক্তিগত স্বার্থ সেখানে থাকতে পারে। আমি স্পষ্ট করে বলতে চাই, শাহজাহান ওমর জাতির সাথে প্রতারণা করেছে, শাহজাহান ওমর আমাদের ঝালকাঠিকে কলঙ্কিত করেছে। শাহজাহান ওমর বাংলাদেশের যেই সময় জাতির ক্রাইসিস চলেছে সেই সময়টাতে জাতিকে সুন্দরভাবে দিকপাল হিসাবে ভালো কিছু মেসেজ না দিয়ে নিজের স্বার্থে তিনি এমপি হতে গিয়েছেন, 6 মাসের এমপি থেকেছেন। আজকে তিনি জাতীয় দালাল। এই দালালটা কিছুক্ষণ আগে গ্রেপ্তার হয়েছেন। আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। তিনি গিয়েছেন মূলত একটি ষড়যন্ত্র পাকতে। যেমন যেই সময় আওয়ামী লীগের কাউকে খুঁজে পাওয়া যায় না, উনি কিভাবে মর্মরিয়ে বরিশাল দিয়ে রোড পাড়িয়ে তারপরে রাজাপুর তার বাসভবনে তিনি গিয়ে ওঠেন। মূলত তার পরিকল্পনা হয়েছে তিনি এভাবে যাবেন আর গেলে বিক্ষুব্ধ জনতা তাকে আক্রান্ত করবেন এবং এই আক্রান্ত করার মধ্য দিয়ে তার উপরে এই যে ছবির ফুটেজ টুটেজ হবে এগুলো নিয়ে নতুন সিম্পিতি ক্রিয়েট করার চেষ্টা করবেন। আমি স্পষ্ট করে বলতে পারি তার এই ষড়যন্ত্র বাংলাদেশের জনগণ মেনে নিবে না। গত কয়েকদিন আগে একটা রিপোর্টে দেখলাম তারা সেখানে বলার চেষ্টা করছেন যে শাহজাহান ওমর সাহেব আবার বিএনপিতে ফিরে যেতে চায়। এই বাংলাদেশে যদি আওয়ামী লীগের কোনো দোসর, আবার আওয়ামী লীগের কোনো দুষ্ট, আওয়ামী লীগের কোনো দালাল, তারা যদি কোনো রাজনৈতিক ছত্রছায়া পায়
তাহলে বাংলাদেশের মানুষ তাদেরকে পর্যন্ত ঘৃণা করা শুরু করে দিতে চায়। এই দেশে কোনো অবস্থায় শাহজাহান ওমর, তারপরে শাহজাহান ওমরের সাথে সম্পর্কিত আরো কয়েকজন ব্যক্তি যারা জাতির সাথে প্রহসন করেছে, ক্রাইসিসের সময় দেশ নায়ক তারেক রহমানের পাশে ছিলেন না, খালেদা জিয়ার পাশে ছিলেন না, বিএনপি জামাতের পাশে ছিলেন না, দেশের মানুষের পক্ষে একটা কথা বলেন নাই, শেখ হাসিনার আঁচলের তলে গিয়ে নির্বাচন করেছে, তারা জাতীয় দোসর, জাতীয় বেঈমান, তাদের সাথে সম্পর্ক হতে পারে না। প্রিয় ভাইরা, আজকের সে কারণে স্পষ্ট করে বলতে চাই, শাহজাহান ওমরকে গ্রেপ্তারের মধ্য দিয়েই এই আন্দোলন বন্ধ করলে হবে না। আমি সরকারকে স্পষ্ট বার্তা দিতে চাই, এই শাহজাহান ওমরকে রিমান্ডে নিন, প্রশ্ন করুন গত প্রায় এই যে আওয়ামী লীগের সাথে তার যে সম্পর্কটা তৈরি করেছে, এই তৈরি করে তিনি যে তার নামে মামলাগুলো ছিল সেই মামলাগুলো উঠিয়েছে, অথচ দেশপ্রেমিক নাগরিকদের নামে মামলা থাকে, খালেদা জিয়ার নামে মামলা থাকে, তারেক রহমানের নামে মামলা থাকে, কেন? এটা আজকের জাতিকে প্রশ্ন তুলতে হবে। শাহজাহান ওমর জেলের মধ্যে ছিল, জেল থেকে তিনি বের হয়ে শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করার সাথে সাথে ওখানে আওয়ামী লীগের প্রার্থী ছিল বিএস হারুন সাহেব, একজন প্রার্থী ঘোষণা হওয়ার পরে সেই প্রার্থীকে একদিনের নোটিশে উড্ড করিয়ে শাহজাহান ওমরকে নমিনেশন দিয়ে তার সকল মামলাগুলো থেকে তারে মুক্তি দেওয়ার এই যে বড় ধরনের একটি ষড়যন্ত্র এবং তাকে যে সুযোগ দিয়েছে রাষ্ট্র, সেজন্য আরো শত শত মামলা তার বিরুদ্ধে এবং শেখ হাসিনার বিরুদ্ধে হতেই পারে। এই শাহজাহান ওমর ঝালকাঠিতে গিয়ে সেই আওয়ামী লীগের সমাবেশগুলোতে বক্তব্য দিয়ে বলেছিল যে এই বরিশাল অঞ্চলে আর কোনো বিএনপি টিএনপি থাকতে পারবে না, অন্য আর দলই নাকি থাকবে না, সব আওয়ামী লীগ হয়ে যাবে। আমি এখন শাহজাহান ওমরকে প্রশ্ন করে বলতে চাই, কোথায় আপনার সেই বাহাদুরি, কোথায় আপনার সেই ছলচাতুরি, কোথায় আপনার সেই বক্তব্য? আজকের আপনি লোভে পড়ে পাপের সাগরে ভাসছেন এবং আপনি আজকের লোভে পাপে মৃত্যু, সেই মৃত্যুর জায়গার যন্ত্রণা ভোগ করছেন। এদেশের জনগণ বেঈমানদেরকে অন্তত স্থান দিবে না। দল যে কেউ পরিবর্তন করতে পারে, আদর্শ পরিবর্তন করতে পারে, কিন্তু সেই আদর্শ পরিবর্তন হতে হয় কখন? যখন আপনি একটি খারাপ কাজ করেছেন, এখন ভালো কাজের জন্য যাচ্ছেন, সেটাকে পরিবর্তন বলে। কিন্তু আপনি জাতির ক্রাইসিসে যখন মানুষ ঐক্যবদ্ধ যে শেখ হাসিনার হাত থেকে দেশকে রক্ষা করতে হবে, আপনি সেই সময় শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে তার আঁচলের তলে গিয়ে এদেশের মানুষের স্বার্থের বিরুদ্ধে গিয়ে সিদ্ধান্ত নেবেন, সেই পরিবর্তন এদেশের জনগণ অ্যাকসেপ্ট করে না। আজকে সে কারণে আপনাকে মানুষ প্রত্যাখ্যান করেছে। আপনি বলেছিলেন শাহজাহান ওমরের হেডাম আছে, এই হেডাম দিয়ে নাকি আপনি নমিনেশন পেয়েছেন, তো হেডাম আপনার এখন কোথায় গেল? শোনেন, আওয়ামী লীগের এই ঝাড়িঝুরি এগুলো বাংলাদেশের জনগণকে শোনাবেন না। বাংলার জনগণ এই সকল পাত্তা দেয় না। আপনারা আমাদের যুবকদেরকে, তরুণদেরকে নেতৃত্ব দিতে ব্যর্থ হয়েছেন, তাদেরকে আপনারা চেপে রেখেছেন, আর তার শাস্তি আপনাকে আজকের ভোগ করতে হচ্ছে। দুটি খবরের শিরোনাম করছি দর্শক। একটি হলো সরিয়ে দেওয়া হলো আইজিপি ও ডিএমপি কমিশনারকে, অন্যদিকে কে এই নতুন আইজিপি এবং ডিএমপি কমিশনার। আগে আমার ধারণা যে কি কারণে সরানো হলো এই দুটির ব্যাপারে বলি। তো যেটা ধারণা করা হয় যে আইন শৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট পরিমাণ উন্নতি হচ্ছে না, অর্থাৎ শীর্ষ নেতৃত্বের সেই কঠোর অবস্থান, মনিটরিং, তাদের নেতৃত্বে পুলিশকে সংগঠিত করা, এই কাজগুলো সম্ভবত যথেষ্টভাবে ভালো হচ্ছে না, যার কারণে ঢাকা সহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কোনোভাবেই ভালো না, আশানুরূপ না। এখনো পর্যন্ত সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনীর উপর নির্ভর করে চলতে হচ্ছে। এখনো পর্যন্ত সেনাবাহিনীকে আরো 2 মাস এক্সটেনশন দেওয়া হয়েছে তাদের ম্যাজিস্ট্রেসিক ক্ষমতা দিয়ে, যাতে তারা সহায়তা করে। এবং গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে প্রতিদিনই দেখা যাচ্ছে যে সেনাবাহিনীকে উপস্থিত হতে হচ্ছে, পুলিশের পক্ষে সম্ভব হচ্ছে না কোনোভাবেই এই বিক্ষোভ বা রাস্তায় যে বিশৃঙ্খল পরিস্থিতি সেগুলিকে মোকাবেলা করা। সেই প্রেক্ষিতে হয়তো পুলিশের শীর্ষ পর্যায়ে 2 কর্মকর্তাকে সরিয়ে দেওয়া হলো। পুলিশের মহাপরিদর্শক মাইনুল হাসান এবং ঢাকা মহানগর পুলিশের কমিশনার মোহাম্মদ মাইনুল হাসানকে তাদের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। নতুন আইজিপি হিসেবে নিয়োগ পেয়েছেন বাহারুল আলম। এছাড়া ডিএমপির কমিশনার পদে শেখ সাজ্জাদ আলীকে নিয়োগ দেওয়া হয়েছে। তো দেখি এখন কি সেই বিষয়, যেখানে কে এই নতুন আইজিপি এবং ডিএমপি কমিশনার, কি বলা হচ্ছে তাদের ব্যাপারে। যে বাংলাদেশ পুলিশের নতুন আইজিপি হিসেবে নিয়োগ পেয়েছেন বাহারুল আলম। একই সঙ্গে মহানগর পুলিশ ডিএমপি নতুন কমিশনার পদে নিয়োগ দেওয়া হয়েছে শেখ মোহাম্মদ সাজ্জাদ আলীকে। বুধবার তাদের দুজনকে নতুন দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা পৃথক 2টি প্রজ্ঞাপনে এই দায়িত্ব দেওয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব আবুল হায়াত মোহাম্মদ রফিক। প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন 2018-49 ধারা অনুযায়ী বাংলাদেশ পুলিশের অবসরপ্রাপ্ত উপ পুলিশ মহাপরিদর্শক ডিআইজি বাহারুল আলমকে অন্য যে কোনো পেশা, ব্যবসা, সরকারি, আধা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে 2 বছর মেয়াদে আইজিপি পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো। আরেক প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন 2018-49 ধারা অনুযায়ী প্রাক্তন
অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক চলতি দায়িত্বে শেখ মোহাম্মদ সাজ্জাদ আলীকে অন্য যে কোনো পেশা সম্পর্ক ত্যাগ করা শর্তে যোগদানের তারিখ থেকে 2 বছর মেয়াদে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো। তাদের দুজনকেই নিয়োগ দেওয়া হলো চুক্তিভিত্তিতে। বাহারুল আলম 2007 থেকে 8 পর্যন্ত এসবি প্রধানের দায়িত্বে ছিলেন। পরে পুলিশ সদর দপ্তরে দায়িত্ব পালন করেছেন। 2009 থেকে 2013 সাল পর্যন্ত জাতিসংঘ সদর দপ্তরের শান্তিরক্ষা বিভাগে পুলিশ লিয়াজো অফিসার হিসেবে কর্মরত ছিলেন। 2015 সালে আফগানিস্তানের শান্তিরক্ষা মিশনের সিনিয়র পুলিশ অ্যাডভাইজার হিসেবে কাজ করেন। এর আগে ক্রোয়েশিয়া, সার্বিয়া, সিয়েরা লিওনে দায়িত্ব পালন করেন। 2 দফা পদোন্নতি বঞ্চিত বাহারুল আলম 2020 সালে অবসরে যান। তাহলে অবসরে যাওয়ার 4 বছর পর তিনি আইজিপি হিসেবে আসলেন এবং তাকে 2 দফা পদোন্নতি বঞ্চিত করা হয়েছে। পরিষ্কার যে তাদেরকে ধরা হয়েছে যে তারা হয়তো অন্য ভিন্ন মতের বা বিএনপি জামাতের, সেই কারণে তারা পদোন্নতি বঞ্চিত হয়েছেন। এইভাবে অনেকেই ভিকটিম হয়েছে শেখ হাসিনার আমলে। অন্যদিকে শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বিসিএস পুলিশ ক্যাডারে 1984 সালে কর্মজীবন শুরু করেন। তিনি একসময় ডিএমপির তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার ছিলেন। তাছাড়া সাজ্জাদ আলী লক্ষ্মীপুরের পুলিশ সুপার ছিলেন। চাকরি জীবনে তিনি ঢাকা এবং চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি ছিলেন। এছাড়া হাইওয়ে পুলিশ গঠন হলে সেখানে ডিআইজির দায়িত্ব পান। পরবর্তীতে অতিরিক্ত আইজিপি হিসেবে পুলিশ সদর দপ্তরে কর্মরত ছিলেন। মেধাবী, কর্মঠ ও সৎ পুলিশ অফিসার হিসেবে বাহিনীতে সুনাম রয়েছে সাজ্জাদ আলীর। পুলিশের এই কর্মকর্তার বাড়ি ঝিনাইদহের শৈলকুপায়। গত 17 নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেনের সই করা এক প্রজ্ঞাপনে শেখ মোহাম্মদ সাজ্জাদ আলীকে চাকরিতে পুনর্বহাল করা হয়। তো বোঝাই যাচ্ছে যে এই 2 সরকার পতনের পরপরই যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছিল তাদের পরিবর্তে এই 2 কর্মকর্তাকে নিয়োগ দেওয়ার মূল কারণ হলো তাদের উপর একটা আস্থা আছে। তারা অবসরে গেলেও তারা যেহেতু ভিন্ন মত, সে কারণে তাদেরকে পদোন্নতি বঞ্চিত রেখেছে এবং এক পর্যায়ে তারা অবসরে গেছে। এখন তাদেরকে ফিরে আনতে হচ্ছে পুলিশের বৃহত্তর স্বার্থে এবং একটা আস্থা যে পাওয়া, সেই আস্থা উপর ভিত্তি করে তাদের উপরে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। এখন দেখা যাক পরবর্তীতে আগামীতে পুলিশ। আইনজীবী জনাব জেডাই খান পান্না মাঝে মাঝেই সংবাদের শিরোনাম হচ্ছেন। গতকাল হয়েছেন এবং এবারকারটা আগের যে কোনোটাকে ছাড়িয়ে গেছে বলে আমার মনে হয়, যে কারণে তিনি আগে হয়েছেন। আমরা আসি উনি কি বলেছেন এবং একজন আইনজীবী হিসেবে তিনি কি বলতে পারেন, কি করতে পারেন তা আমরা জানি, কিন্তু কখনো কখনো তার অ্যাটিটিউড আমরা বুঝতে পারি তিনি আসলে পতিত স্বৈরাচারী মাফিয়াদেরই দোসরে পরিণত হয়েছেন, আস্তে আস্তে প্রকাশিত হয়েছে। আমি একটু পেছনে যাই। একবার একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তার চাকরিরত অবস্থায় যে ভাষায় আমাদের অন্তর্বর্তী সরকার প্রধান, আমাদের প্রথম সবচেয়ে আলোচিত শহীদ সাঈদ, সবাইকে নিয়ে যে পিতৃপাত্মক বাজে মন্তব্য করেছেন, সেটার পক্ষে সাফাই গিয়েছিলেন এবং তাকে স্যালুট জানাতে চেয়েছিলেন। জনাব পান্না আইনজীবী, দীর্ঘকালীন আইন ব্যবসা পরিচালনার অভিজ্ঞতা তার আছে। তিনি আইন না জানার কোনো কারণ নেই যে একজন চাকুরিরত প্রজাতন্ত্রের কর্মচারী এরকম কিছু লিখতে পারেন কিনা এবং যদি লেখেন সেটা শাস্তিযোগ্য অপরাধ কিনা জেনে শুনে তিনি তাকে স্যালিউট জানাতে চেয়েছেন। এরপর আমাদের মনে থাকার কথা, তিনি সরকার যে অধ্যাদেশ জারি করতে যাচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার তার বেশ কিছু কাজকে বৈধতা দেওয়ার জন্য, সেখানেও তিনি সরকার অসৎ উদ্দেশ্য আছে বলে বলেছেন। আমি এগুলো সব বলেছি, তাই এখন নতুন করে দেখাচ্ছি না, আপনাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য বলছি। মানে ধরেন অর্ডিন্যান্স কেন প্রয়োজন সেটাও তার আইনের জ্ঞান দিয়ে খুব স্পষ্টভাবে বোঝার কথা, কিন্তু উনি বুঝবেন না, আসলে উনি বোঝেন না, তারা উনি বুঝতে চাইছেন না। উনি এটাকে বলেছেন সরকার কোনো এভিল ইন্টেনশন আছে বলে এই ধরনের অধ্যাদেশ দিতে চাইছেন। আমি সেখানে বলেছিলাম যে তিনি যদি এই অবস্থায় দেশ চালাতে তারও এই ধরনের একটা অধ্যাদেশ দেওয়া একেবারেই জরুরি ছিল। এবার তিনি যেটা করেছেন ভয়ঙ্কর কথা, সেটাই আসছে। এই সাক্ষাৎকারেই তিনি সাংবাদিকদের সাথে কথা বলছিলেন, তার একটু কম ইম্পর্টেন্ট ইস্যুটায় আগে কথা বলি। সেটা উনি বলছেন স্বাধীনতার পর থেকে নাকি এই রকম গণ মামলা আর কখনো হয়নি। ইয়াস, ইট টোল্ড ইট। এবং সাংবাদিকরা তাকে যখন জিজ্ঞেস করছেন যে গত বছর এই শেখ হাসিনার সময়কার কথা, তখন তিনি যুক্তি দিচ্ছেন এটা তো 16 বছরে এত হয়েছে আর এই 3 মাসে যা হয়েছে। মানে ওনার মতো উনি আমাদেরকে স্টুপিড মনে করেন যে 3 মাসে এত হয়েছে, সো 16 বছরে এত হবে, ঐকিক অঙ্ক করে মামলা হয়। মানে শয়তানিগুলো এইরকমই আসলে। মানে ওনার ঐকিক অঙ্ক 3 মাসে এত হয়েছে, তাহলে 1 বছরে 4 গুণ হবে, 16 বছরে ইন্টু 16, সুতরাং শেখ হাসিনার চাইতে বেশি মামলা হয়ে গেছে। শয়তানি এগুলো শয়তানি, ইচ্ছাকৃত শয়তানি। এবং উনি স্পষ্টভাবে বলেছেন স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত পরিকল্পিতভাবে এইসব বাক্য উনি ব্যবহার করছেন, পরিকল্পিতভাবে। ভিডিওটা দেখে নেবেন, অনেকে এই ভিডিওটা আপলোড করেছে। শেখ হাসিনার 16 বছরে কি হয়েছে, কেমন মামলা হয়েছে, কিভাবে হয়েছে, কখন হয়েছে, স্পেসিফিক একরকম 2-3 মাস সময় বের করা যাবে যে সময়ে 1000 গুণ বেশি মামলা হয়েছে, 1000 গুণ বেশি মানুষের বিরুদ্ধে মামলা হয়েছে। আমরা এটার সাথে একমত, যেভাবে মামলা হচ্ছে, যেভাবে গণমামলা হচ্ছে, যেভাবে সবাইকে ঢালাওভাবে মামলায় ইনক্লুড করা হচ্ছে, সংখ্যাটা অনেক বেশি হচ্ছে। কিছু মামলা বাণিজ্য হচ্ছে, মামলার ওখানে ঢুকিয়ে দিয়ে মামলার নাম বের করা, এগুলো সমালোচনা থাকতে পারে। কিন্তু স্বাধীনতার পর এত মামলার কখনো হয়নি কোন একটা স্পেসিফিক সময়ে, এগুলো শয়তানি।
পরিকল্পিত শয়তানি। এই ভদ্রলোক শয়তানি করছেন। আমি শব্দগুলো জেনে শুনে ব্যবহার করছি, আমি শব্দ ব্যবহার করতে চাই না, কিন্তু আমি ওনার অ্যাটিটিউডে উনি শেখ হাসিনার পক্ষে আইনে মানে মামলায় দাঁড়াতে চান। ধরুন আমি যদি একজন লয়ার হতাম, নামী লয়ার হতাম, আমি খুব চাইতাম তার বিরুদ্ধে দাঁড়াতে, তার বিরুদ্ধে দাঁড়িয়ে তার অপরাধ প্রমাণের চেষ্টা করতাম, তার পক্ষে দাঁড়াতাম। প্রশ্নই আসে না, আমি দাঁড়াতাম না। এটা আমার নিজস্ব একটা চিন্তা, একটা এথিক্যাল চিন্তা। ইটস নট ইললিগাল। সো কেউ একজন শেখ হাসিনার পক্ষে দাঁড়াবেন, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, দাঁড়াতে হবে। আমরা যে জুডিশিয়াল সিস্টেমে কাজ করি, সেখানে একজন অভিযুক্তর বিরুদ্ধে, তিনি প্রমাণিত হওয়ার আগ পর্যন্ত অভিযুক্তের বিরুদ্ধে যে কেউ আইনি লড়াই চালাতে পারেন এবং আইনি লড়াই চালাতে পারা উচিত। আমি এটারও সমালোচনা করেছিলাম, আপনাদের মনে থাকার কথা, যখন সালমান এফ রহমান এবং আনিসুল হককে আদালতে উপস্থাপন করা হয়েছিল, তখন তার আইনজীবীদেরকে বাধা দিয়ে তাদের পক্ষে দাঁড়াতে দেওয়া হয়নি। এমনকি এই অভিযুক্ত আওয়ামী লীগের লোকজনের পক্ষে যারা দাঁড়াচ্ছেন আদালতে, তাদের অনেকে হেনস্থার শিকার বিভিন্ন সময় হয়েছেন। আমি স্ট্রংলি সেটা কন্ডেম করি। সো যারা পান না দাঁড়াতে পারেন, কোনো সমস্যা নেই। এটা তার ইচ্ছা, তার চয়েস, ইটস নট ইললিগাল। আমার বিবেচনা এটা আনএথিক্যাল, উনি সেটা ওনার ব্যাপার, ওনার সিদ্ধান্ত। এবং একজন অভিযুক্তের পক্ষে দাঁড়ানো নেসেসারিলি মিন যে তাকে নিরপরাধ বানানোর চেষ্টা করা, তার জামিনের ব্যাপার আছে, তার শাস্তি যেটা আছে সেটা কম করার চেষ্টা আছে, নানানভাবে সাহায্য তারা করতে পারেন। সো দ্যাটস ফাইন। কিন্তু উনি যে কথাটা বলেছেন, এটা আরেকটা মহাশয়তানি। আগেরগুলো যদি শয়তানি হয়, এটা মহাশয়তানি। উনি বলছেন, আমি সবসময় নিপীড়িতের পক্ষে আছি, সে যেই হোক না কেন। শেখ হাসিনা রাজনৈতিক নিপীড়নের শিকার হচ্ছেন, নিপীড়িতের পক্ষে আমিও আছি। ইয়াস, আমি ক্লেম করি, আওয়ামী লোক যেসব যারা নিপীড়নের শিকার হয়েছেন, যারা আদালতে আইনজীবী পান নাই, যারা আদালতে হামলার শিকার হয়েছে, এমনকি বিচারক মানিকের মতো অতি ঘৃণিত মানুষের উপর হামলা নিয়ে আমি দুটো ভিডিও করেছি। একবার আদালতে, এরপর তাকে সম্ভবত কারাগারেও হামলা করে মারাত্মকভাবে আহত এবং রক্তাক্ত করা হয়েছিল। এই ঘৃণিত দানবের বিরুদ্ধে এরকম আরও যারা ছিলেন, ছাত্রলীগকে পিটিয়ে হয়েছে, হত্যা করা হয়েছে। আই ডিড স্ট্রংলি কন্ডেম দ্যাট। নিপীড়িতের পক্ষে থাকতে হবে প্রত্যেকটা মানুষকে। আমরা একটা বিচারিক ব্যবস্থায় বিশ্বাস করি, সেই ব্যবস্থার মাধ্যমে শাস্তি চাই, কিন্তু কেউ কাউকে অন্যায়ভাবে নিপীড়ন করবে সেটা শেখ হাসিনা হলেও চাই না। শেখ হাসিনাকে আনা হলো কোর্টে, তাকে হেনস্থা করার চেষ্টা করা হলো, তাকে মারধরের চেষ্টা করা হলো, আমিও সবচেয়ে প্রথমদের একজন হব যে এটাই দাঁড়াবে। নিপীড়িতের বিরুদ্ধে দাঁড়াচ্ছেন, কিন্তু শেখ হাসিনা রাজনৈতিক নিপীড়নের শিকার। উনি রাজনৈতিক নিপীড়নের শিকার, মানে শেখ হাসিনার বিরুদ্ধে মাত্রই কিছু মামলা হলো এবং শেখ হাসিনার বিরুদ্ধে এই মানবতা বিরোধী অপরাধের মামলা হওয়া খুব স্বাভাবিক, সেটাই হয়েছে। অনেকগুলো মানবতা বিরোধী অপরাধ করেছেন এবং যারা পান্না এই দেশে বসবাস করেন। উনি শেখ হাসিনার আইনজীবী হন, কোনো সন্দেহ নাই, কিন্তু উনি কিন্তু বয়ান পরিবর্তনের চেষ্টা করছেন। এটা সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার। উনি ওদের হয়ে এভাবে কাজ করছেন। উনি স্বাধীনতার পর আজ পর্যন্ত এত মামলা কখনো হয় নাই এবং উনি শেখ হাসিনার রাজনৈতিক নিপীড়নের শিকার। আমরা খেয়াল করবো ভারতের যে ন্যারেটিভ, ঠিক সেই ন্যারেটিভগুলো কয়েকদিন পর আমি ধারণা করি পান্নার মুখ দিয়ে বেরোবে, একটা নির্বাচিত সরকারকে উৎখাত করা হয়েছে। আমরা ওই যে ভারত প্রবাসী এক ভারত আজ সকালে যে ভিডিও দিয়েছে, নির্বাচিত সরকারকে উৎখাত, শেখ হাসিনা নিজের মুখে বলেন, ভারতেও মিডিয়াতে এই একই কথা বলেছে, একটা নির্বাচিত গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে একটা অবৈধ সরকার হয়েছে। এই সরকারকে অবৈধ নিশ্চয়ই তিনি দুদিন পর বলতে শুরু করবেন, এটা অসাংবিধানিক, অবৈধ ইত্যাদি ইত্যাদি, ডিসপাইট হ্যাভিং দ্য রেফারেন্স ফ্রম দ্য অ্যাপিলেট ডিভিশন অফ দ্য সুপ্রিম কোর্ট উনি বলবেন, ধারণা করছি আমরা। সুতরাং এই ভদ্রলোকের বক্তব্য নিয়ে আমরা সতর্ক থাকবো। তার এই কথাগুলো এই বাংলা, তবে হ্যাঁ, এটা আরও খুব ফানি ব্যাপার। উনি বলছেন উনি গণমাধ্যমের কোনো স্বাধীনতা আছে বলে মনে করেন না। উনি আশঙ্কা প্রকাশ করেন যে তার এই বক্তব্য রাখা যাবে কিনা। না, উনি এই বক্তব্য দিচ্ছেন, দাঁড়িয়ে দিচ্ছেন। বাংলাদেশ এখন এতটাই স্বাধীন, উনি শেখ হাসিনার নিপীড়নের শিকার বলে বলতে পারছেন। তিনি বাংলাদেশে এই সরকারের আমলে অকল্পনীয় রকম মামলা হচ্ছে, স্বাধীনতার পর এত হয় নাই। এবং উনি যিনি ডক্টর ইউনূসকে যা তা অপমান করে তাকে স্যালুট দিতে চান, চিনতে পারছেন তো এই বাংলাদেশ, শেখ হাসিনা বাংলাদেশের কত আলাদা। আপনারা চিনবেন না, কারণ আমার প্রথম যতটুকু বেনিফিট অফ ডাউট তাকে দেওয়ার চিন্তা আমরা করবো, আস্তে আস্তে বুঝতে পারছি তার নিজের এজেন্ডা আছে এবং এই লোককে আমাদের সতর্কভাবে খেয়াল রাখা দরকার। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।